সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের পর মার্কিন যুক্তরাষ্ট্র যে কৌশল অবলম্বন করেছে তা মূলত ইসরায়েলকে রক্ষা করার কৌশল। আর এর খেসারত হিসেবে এশিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন থাকা মার্কিন সেনারাই হামলার শিকার হয়েছে। গত 6 মাসে পশ্চিম এশিয়ার ঘটনা প্রবাহ অনেকটাই নিশ্চিত করেছে এই অঞ্চলকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত অর্থে কোনো কৌশলই নেই। সে তুলনায় বরং যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বা প্রতিরোধ অক্ষের বাহিনীগুলো আগের চেয়ে অনেক বেশি সুসংহত। তারা বেশ গোছানো ভূমিকায় অবতীর্ণ হতে পেরেছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল গাজা যুদ্ধের আগে ও পরের পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। বিষয়টি আরও খোলসা হয়ে যায় মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভানের একটি লেখা থেকে। তিনি গত বছরের অক্টোবরে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে এই লেখায় দাবি করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন পশ্চিম এশিয়া থেকে ফোকাস সরিয়ে রাশিয়া ও চীনে নির্ধারণ করেছেন, কারণ পশ্চিম এশিয়া আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। পশ্চিম এশিয়ার ঝুঁকি অনেকটা কমে গেছে বলেও দাবি করেন তিনি। সুলিভান সেখানে দাবি করেন, আমরা সফলভাবে গাজার সংকট অনেকটা কমিয়ে এনেছি এবং দীর্ঘ অনুপস্থিতির পর সেখানে একটি কূটনৈতিক তৎপরতা চালু করেছি। অথচ লেখাটি যখন প্রকাশ করা হয় সে সময় গাজা থেকে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালিত হয়। ইসরায়েলও গাজায় শরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ হামলাযজ্ঞ শুরু করে। এই কারণে সুলিভানের লেখাটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের অজ্ঞতাই প্রকাশ করে। গাজা যে বিগত 16 বছর ধরে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিক্রিয়ায় জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটছিল, যে কোনো সময় বিস্ফোরণের জন্য অপেক্ষা করছিল, এমনটা হয়তো যুক্তরাষ্ট্র ধারণাও করতে পারেনি। ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের সাথে নৃশংস আচরণ করছিল এবং অবরুদ্ধ এলাকায় অপরাধ করে বেড়াচ্ছিল সে সম্পর্কে মার্কিন কর্মকর্তারা একদমই অন্ধকারে ছিলেন। এই অঞ্চলকে অগ্রাহ্য করে ওয়াশিংটন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। যদিও ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত, কিন্তু ওয়াশিংটন সেই পথে না গিয়ে উল্টো ইউক্রেনকে উস্কানি দিয়েছে। চীন ও তাইওয়ানের মাঝে উত্তেজনা বৃদ্ধিতেও যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্র এই কৌশলগুলো নিয়েছিল নিজেদের অস্ত্র ও জ্বালানি কোম্পানিগুলোকে বাড়তি মুনাফা দেওয়ার জন্য। ফিলিস্তিনিরা এসব দেখে বুঝে ফেলে তারা ইসরায়েলের ফ্যাসিস্ট শাসনের হাতে ক্রমাগত বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাদেরকে দেখার মতো কেউ নেই। সুলিভানের এই লেখা প্রকাশ হওয়ার পর পরিস্থিতি পুরো বিপরীতভাবে সামনে আসায় মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য ভীষণই বিব্রতকর হয়ে পড়ে। আন্তর্জাতিক আইন যথাযথ প্রয়োগ না হওয়ায় এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেয়ায় ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো জাতিসংঘ বা আন্তর্জাতিক বিচার আদালতের আনুষ্ঠানিকতায় ভরসা রাখতে পারছে না। এই সংগঠনগুলোর মধ্যে সবার আগে ইয়েমেনের আনসারুল্লাহ হুথিদের কথা বলতে হয়। তারা জানে আন্তর্জাতিক আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে গেলে ততদিনে দুর্ভিক্ষ, গণহত্যা এবং রোগ ব্যাধিতে গাজা নামটাই হয়তো বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে। এই কারণে ইয়েমেন নিজ থেকে উদ্যোগ নিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানগুলোকে আটক করছে বা নাবিকদের জিম্মি করছে। তারা এই কৌশলের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। ইয়েমেন হল পশ্চিম এশিয়ার সর্বাধিক দরিদ্রতম একটি দেশ। তারা শুধু গাজার সাথে সংহতি জানিয়েই আন্দাজে এসব কাজ করছে না, বরং হুথিরা ভালোভাবেই জানত লোহিত সাগরে তারা যা করছে এর প্রতিক্রিয়ায় তাদেরকে মার্কিন সামরিক বাহিনীর হামলাও মোকাবেলা করতে হতে পারে। যুক্তরাষ্ট্র হুথিদের দমন করার জন্য অনেকগুলো দেশের সমন্বয়ে জোটও করতে চেয়েছিল, কিন্তু দেশগুলো তাতে সাড়া দেয়নি। মার্কিন উদ্যোগটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক কোনো রূপ পায়নি। সৌদি আরব ও মিশর, যে দুটি দেশও লোহিত সাগরের পানি ভাগাভাগি করছে, তারাও মার্কিন জোট গঠনে অনীহা জানিয়েছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ। এই দেশগুলোতে জনগণের মধ্যে গাজার প্রতি সমর্থন বেড়ে যাওয়ায় সরকার চাপে পড়ে যায়। স্বাভাবিকভাবেই গণহত্যাকারী ইসরায়েল বা এর মিত্র ওয়াশিংটনের উদ্যোগে সাড়া দেওয়ার মতো সাহস তারা পায়নি।
গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা দৃশ্যমান হওয়ায় কোনো আরব দেশই আর ইসরায়েলের পক্ষে কথা বলার কিংবা আনসারুল্লাহ হুথিদের কর্মকাণ্ডের সমালোচনা করার সাহস দেখায়নি। আরব দেশগুলোর এই নিষ্ক্রিয় ভূমিকা যুক্তরাষ্ট্র আগে থেকে অনুমান করতে পারেনি। যুক্তরাষ্ট্র আনসারুল্লাহ বাহিনীর ইসরায়েল বিরোধী তৎপরতা বন্ধেও তেমন একটা সফলতা পায়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের হুথিদের কিছু স্থাপনায় আঘাত হানলেও তাতে এই সংগঠনের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। আশ্চর্যজনক বিষয় হল, সামরিক শক্তিতে মার্কিন ও ব্রিটিশ সেনাদের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও আনসারুল্লাহ তাদের হাতে থাকা সস্তা ড্রোন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল ব্যবহার করেই মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি নৌযানের ওপর সফলভাবে হামলা করছে এবং সফলও হচ্ছে। টানা ৮ বছর সৌদি নেতৃত্বাধীন জোটকে মোকাবেলা করে আনসারুল্লাহ হুথিরা যুদ্ধে যথেষ্ট পারদর্শিতা অর্জন করে। পাশাপাশি সানার সরকার রাজনৈতিকভাবে এমন এক অবস্থানে যেতে পেরেছে যেখানে নৈতিকভাবে মুসলিমদের পক্ষে থাকার মতো শক্তি অর্জন করেছে। যদিও পশ্চিমা মিডিয়াগুলো দেখাতে চাইছে হুথিরা লোহিত সাগর অবরুদ্ধ করে রাখলেও তাতে আন্তর্জাতিক নৌ চলাচলে তেমন কোনো প্রভাব পড়বে না, কিন্তু নৌযানগুলোকে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা পরিবহন খরচ, জ্বালানি ব্যয় ও উপকরণের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। গাজায় যেভাবে ইসরায়েলিরা শিশু হত্যা করছে, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য তা দেখেও না দেখার ভান করছে। আনসারুল্লাহ এই ইস্যু নিয়ে সরব। তারা জানে ফিলিস্তিনি প্রতিটি শিশুর মৃত্যু ফিলিস্তিনিদের প্রতি বিশ্ববাসীর সহানুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিদিন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ চলছে। ইয়েমেনের রাজধানী সানায় প্রতি শুক্রবার গাজায় ও হুথিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভে এত বেশি লোক জমায়েত হচ্ছে যে টেলিভিশন ক্যামেরা দিয়ে পুরো উপস্থিতিকে কভার দেওয়া সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্র লোহিত ও আরব সাগরে সামরিক সেনা ও সামরিক নৌযান মোতায়েন করে, কিন্তু পশ্চিম এশিয়ার নৌপথে শক্তি বৃদ্ধির এই মার্কিন কৌশলও শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে। ইরাকের বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন নামে ও বেনামে সেখানকার মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা করছে। বিশ্বের অনেক স্থানেই মার্কিনিরা তোপের মুখে পড়ছে, কারণ বিশ্ববাসী যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের গণহত্যার মূল পৃষ্ঠপোষক বলে মনে করে। ইরাকে অস্থিরতা এতই বেড়েছে যে ইরাকের সরকারও দাবি জানাতে বাধ্য হয়েছে যাতে ইরাকের ঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র যদি এসব তৎপরতায় ক্ষিপ্ত হয়ে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে যায়, তাহলে ইরাকি জনগণ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরাকের দখলদার হিসেবেই বিবেচনা করতে শুরু করবে। এ কারণে যুক্তরাষ্ট্র পরপর এতগুলো মার্কিন স্থাপনায় হামলার পরও বেপরোয়া কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইরাকের এসব সংগঠন জনগণের যে সাড়া পাচ্ছে তা যুক্তরাষ্ট্রের কাছেও অকল্পনীয় ছিল। যুক্তরাষ্ট্র ধারণা করতে পারেনি গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় তাদেরকে এ ধরনের একটি পরিস্থিতিতে পড়তে হবে। আনসারুল্লাহ লোহিত সাগর অবরোধে ইসরায়েলের জন্য একমাত্র চ্যালেঞ্জ নয়। ইসরায়েলের মূল পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র কখনো ধারণাও করতে পারেনি দীর্ঘদিনের সন্ত্রাস ও দখলদারিত্বে বিপর্যস্ত দেশ সিরিয়াও গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের সমর্থনে একই কাজ করবে। প্রতিরোধ অক্ষকে সিরিয়া প্রশাসন সুযোগ করে দেয়ায় তারা এরই মধ্যে গোলান হাইটসে থাকা ইসরায়েলি স্থাপনায় আঘাত করতে সক্ষম হয়েছে। সংকট তৈরি করেছে লেবাননের হিজবুল্লাহ। গত ৮ই অক্টোবর থেকে তারা নিয়মিতভাবে ইসরায়েলি স্থাপনায় বা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করছে। হিজবুল্লাহর আক্রমণে বিপর্যস্ত হয়ে এই প্রথম উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ এ পর্যন্ত যে পদক্ষেপগুলো নিয়েছে তার বেশিরভাগই ইসরায়েলি নেতাদের বিস্মিত করেছে। হিজবুল্লাহর ব্যাপারে আগের তুলনায় তাদের ভয় আরও বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তেল আবিবকে বারবার অনুরোধ করেছিল যাতে চলমান যুদ্ধকে গাজাতেই সীমিত রাখা হয়, যুদ্ধে অন্য কোনো ফ্রন্ট যেন খোলা না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলকে জানিয়ে দেয়া হয়। সাম্প্রতিক সময় যেভাবে মার্কিন স্থাপনা ও সেনারা হামলার আওতায় এসেছে তাতে এটি স্পষ্ট ইসরায়েল পরিস্থিতিকে সামাল দিতে পারেনি। তারা একটি যুদ্ধ করতে গিয়ে নতুন করে অনেকগুলো যুদ্ধক্ষেত্র চালু করেছে।
ইসরায়েলের আচরণ দেখে মনে হচ্ছে তারা 2006 সালের লেবানন যুদ্ধ থেকে কিছুই শেখেনি, একই ভুলের পুনরাবৃত্তি করতে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী আবাসিক বিল্ডিংগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার পাশাপাশি নারী ও শিশুদের হত্যা করতে পারে, কিন্তু যে লক্ষ্য তারা নির্ধারণ করেছে তা অর্জন করতে পারবে না। সব মিলিয়ে পশ্চিম এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সামনের দিনগুলোতে যে ভুগতে হবে তা অনেকটাই নিশ্চিত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।